পুরো ক্যাম্পাস লাইফ, আমার হল লাইফ, আমার ডিপার্টমেন্ট, কোথাও থেকে কেউ কোনো দিক দিয়ে বলতে পারবে না যে আমি কোনো রকমভাবে কোনো রাজনীতির সাথে কখনো সংশ্লিষ্ট ছিলাম। পরিবার, ওর বোন শ্বশুর বাড়ি সহ সব দেশে শুধু একটা কোশ্চেন, কেন ওর জব হয়নি, কী কারণে সেই রাজনীতি করতে কিনে, অথচ আমাদের কারোর রাজনীতি সংস্কৃতি নেই। আজকে এই 24 দিন হয়ে গেছে আমি আমার বাবার চোখের দিকে এখনও পর্যন্ত তাকিয়ে কথা বলতে পারি না। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমাদের কোনো আই কন্ট্যাক্ট হয় না, আমরা কোনো কথা বলতে পারি না। তো ওর 8 মাসের একটা বেবি আছে, তো ও এখানে আসা যাওয়ার কারণে ওকে সময় দিতে পারেনি, ও অসুস্থ হয়ে গেছে। আমি ডিসেম্বরের 26 তারিখ 2023 সালে ওনার মুখে যে হাসিটা দেখেছিলাম, আমি কখনোই ভাবিনি যে ডিসেম্বরের 30 তারিখ 2024 এসে সেই হাসিটা এভাবে করে কান্নায় রূপ নিবে। বা আমার বোন হচ্ছে 43তম বিসিএসসি কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। প্রথম গ্যাজেটে নাম এসেছে, কিন্তু দ্বিতীয় গ্যাজেটে আনফর্চুনেটলি তার নামটা নেই। তো এতদিন হচ্ছে এর জন্য অনেকবার আসা যাওয়া করতে হয়েছে ঢাকাতে, তো সবাই আসা যাওয়া করছে। আমার বোনও আসছে, কিন্তু ওর 8 মাসের একটা বেবি আছে, তো ও এখানে আসা যাওয়ার কারণে ওকে সময় দিতে পারেনি, ও অসুস্থ হয়ে গেছে। দেখা যায় যে আমাদের অনেকটা একটা মেন্টাল, তারপর হচ্ছে যেমন আমার একাডেমিক, আমি নিজে পড়াশোনা করি, আমার একটা হ্যারাসমেন্ট হচ্ছে। আর আপুর তো হ্যারাসমেন্টের সেটার তো অভাবই নেই। কী পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে, যারা এই সিচুয়েশনে আছে একমাত্র তারাই বোঝে। এখন আমার নিজেরই লেখাপড়া করার প্রতি অতটা ইচ্ছে এখন আর নেই। কেন জানি পড়তে গেলেও মনে হয় যে না, আমার নিজের বোনের সাথে যেটা হয়েছে, কারণ আমি ওর নিজের হচ্ছে স্ট্রাগলটা নিজের চোখে দেখেছি। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না, যে লেখাপড়া বাদ দিয়ে দিই, আবার মনে হয় যে না, লেখাপড়া করি। এই দোটানাটা যে শুধুমাত্র যারা 43তম বিসিএসে বাদ পড়েছে তাদের না, তাদের ফ্যামিলি সহ কতজন মানুষের, সেটা বলে বোঝার মতো না। আমি হচ্ছে আমার বড় বোন 43তম বিসিএসের প্রথম গ্যাজেটে সে অন্তর্ভুক্ত হলেও সে দ্বিতীয় গ্যাজেট থেকে বাদ পড়েছে। আমার বোন একজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ একজন ব্যক্তি, এবং আমাদের পরিবারের কারোরই কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই, এবং আমার বোন কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে সংযুক্ত ছিল না। কিন্তু এরপর ঠিক কী কারণে আমার বোনকে এই গ্যাজেট থেকে বাদ দেওয়া হচ্ছে, এর কোনো সুষ্ঠু উত্তর আমরা এখনও খুঁজে পাইনি। আসলে আমার বোনের সে তার অলরেডি তার বাসা ছেড়ে দিয়েছিল, যে তার চাকরি জয়েনিং হবে 15 তারিখে, এদের সে বাসা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার নতুন করে বাসা পাল্টাতে হচ্ছে, এবং তার অফিসে তার 2জন কলিগ সাথে, তার টোটাল 3জন ছিল ভার্সিটি বিসিএসে, বাকি 2জনের জব হয়ে গেল, আমার বোনের জবটা এখন হয়নি। তো আসলে সবাই জিজ্ঞেস হচ্ছে আপনার কবে জয়েনিং, এবং ওর আমার নিজের পরিবার, ওর বোন শ্বশুর বাড়ি সহ সব দেশে শুধু একটা কোশ্চেন, কেন ওর জব হয়নি, কী কারণে সেই রাজনীতি করতে কিনে, অথচ আমাদের কারোর রাজনীতি সংস্কৃতি নেই। তো ঠিক জানি না আসলে কী কারণে আমার বোনকে বাদ দেওয়া হয়েছে এই কাজের থেকে। আচ্ছা, আমাদের তো প্রথম গেজেটে আমরা যখন গেজেটেড হয়ে যাই, যেহেতু এ ধরনের কোনো নজির আমাদের কখনোই ছিল না যে একবার গেজেটেড হয়ে গেলে তারপরে আবার গেজেট থেকে বিনা কারণে বাদ পড়ে যাওয়া বা কিছু, আমরা সবাই সেভাবে করেই মোটামুটি কনফিডেন্ট ছিলাম। এবং আমার যখন দেখলাম যে গেজেটেড হয়ে গেছি বা আমার জয়েনিং সামনে, তখন স্বাভাবিকভাবে আমি আগের জবটা থেকেও আমি অব্যাহতি নিই। এবং এই যে সময়টাতে যখন ডিসেম্বরের 30 তারিখ এসে যখন জানলাম যে আমাদের গেজেটটা, মানে আমি আর গেজেটেড নই বা আমি আর জয়েন করতে পারছি না, এটা ডেফিনেটলি আমাদের পুরো পরিবারের জন্য এতটা বিপর্যয়ের কারণ। আর সবচেয়ে বেশি বিপর্যয়ের কারণ হয়েছে আমার বাবা, যিনি একজন বয়স্ক মানুষ, এবং উনি মানে আমি ডিসেম্বরের 26 তারিখ 2023 সালে ওনার মুখে যে হাসিটা দেখেছিলাম, আমি কখনোই ভাবিনি যে ডিসেম্বরের 30 তারিখ 2024 এসে সেই হাসিটা এভাবে করে কান্নায় রূপ নিবে। বা আজকে এই 24 দিন হয়ে গেছে আমি আমার বাবার চোখের দিকে এখনও পর্যন্ত তাকিয়ে কথা বলতে পারি না। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমাদের কোনো আই কন্ট্যাক্ট হয় না, আমরা কোনো কথা বলতে পারি না। ইনফ্যাক্ট মানে আমি আমার মাকে আমি এড়িয়েই চলি একরকম, কারণ মানে আমার সারা জীবন একটা স্বপ্ন ছিল যে আমি আমার কাজের মাধ্যমে আমার বাবার মুখে হাসি ফুটাবো। আমি সেটা সবসময় চেষ্টা করেছি, এটা আমার লোভের মতো ছিল আমার কাছে। আমি এইটার লোভে পড়ে গেছিলাম যে আমি কিছু একটা পেয়েছি, এর বিপরীতে আমার বাবা কতটা খুশি হয়েছেন এটা দেখা। আমি কখনো ভাবিনি আমার বাবা যে আজকে এই 24 দিন অনবরত কেটে যাচ্ছেন, আমি তার এতটা চোখের পানির কারণ কখনো হব, এটা আমি কখনো ভাবিনি। যেটা আমি আমি গেজেটেড নই, আমার মানে একবার গেজেটেড হয়ে আমি বাদ পড়ে গেছি, এটা আমার কষ্টের কারণ। একই সাথে আমি মানে আমার বাবার চোখের পানিটাও আমি আর নিতে পারছি না, এবং আমি চাচ্ছি এটা যত দ্রুত সম্ভব আমাদের যেন আল্লাহ পাক এটা থেকে মুক্তি দেন। পুরো ক্যাম্পাস লাইফ, আমার হল লাইফ, আমার ডিপার্টমেন্ট, কোথাও থেকে কেউ কোনো দিক দিয়ে বলতে পারবে না যে আমি কোনো রকমভাবে কোনো রাজনীতির সাথে কখনো সংশ্লিষ্ট ছিলাম বা আমার কোনো রাজনৈতিক কোনো পরিচয় ছিল বা আছে। আমি পড়াশোনা করেছি ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এটা আসলে আমাদেরকে প্রথমে সিনিয়র সচিব স্যার জনপ্রশাসন মন্ত্রণালয় স্যার বলেছিলেন যে 2-3 কর্মদিবসের মধ্যেই আমাদের বিষয়টা সমাধান হবে। তো আমরা সেভাবে অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছিলাম যে আমাদের ফাইলটা অলরেডি শর্ট আউট হয়ে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তরে আছে। তো আমরা সবাই পরে দেখলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি একটা ট্যুরের জন্য হচ্ছে বাইরে আসেন এবং উনি 4 দিন পরে ফিরবেন, অর্থাৎ হয়তো আর 2-1 দিনের মধ্যে উনি আসবেন। তো সম্ভবত যখন একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বাইরে যান, ওনার অনেক কাজ থাকে এবং প্রোটোকলগত অনেক বিষয় থাকে। তো আমরা ধারণা করছি যে সেই সমস্ত কাজের জন্য হয়তো আমাদের ফাইলটা নিচে পড়ে আছে এবং উনি আসলে হয়তো একদম প্রথম দিকে আমরা আমাদের গেজেটটা পাবো ওখান থেকে, যে ক্লিয়ারেন্স আছে সেটার মাধ্যমে। আমরা এখন আশাবাদী।